অনিলবাবু এবং সীমাদেবীর দুই ছেলে কমল এবং বিমল, দুই ছেলে দুটি কোম্পানিতে চাকরি করে। দুজনেরই বিয়ে হয়ে গেছে, তাদের সংসার মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ একদিন কমলের চাকরি চলে যায়। সে বাড়িতে এসে বলে, মা বাবা সব শেষ হয়ে গেছে, আজ আমার চাকরিটা চলে গেছে মা। এ তুই কি বলছিস? চাকরি চলে গেছে মানে? কি হয়েছিল? কেন চাকরি চলে গেছে তোর? মা আমার অফিসে কিছু সমস্যা চলছিল, আমাদের ম্যানেজার একটা বড় ফ্রড করেছে আর আমি তাকে ধরে ফেলেছিলাম, কিন্তু সে ঘুরিয়ে আমার নামে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আমাকে পুরো জালে জড়িয়ে দিল। সমস্ত দোষ আমার মাথায় এসে পড়েছে মা, তাই আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। এসব তুমি কি বলছো? কি করে এত বড় কাণ্ড হয়ে গেল? দেশে কি আইন কানুন কিছু নেই? এবার আমাদের কি হবে? টাকা যাদের হাতে, আইন কানুন তাদেরই হাতে বৌমা। আমার ছেলে ছোটবেলা থেকে সৎ, ও কখনোই অন্যায়ের সাথ দেয় না। ও এখনো সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছে। উপরওয়ালা একদিন ওর এই ভালো কর্মের ফল ঠিক দেবেন। আমার মেয়ে স্কুলে পড়ে, দুদিন পর ওর পড়াশোনার খরচ পারবে, ওর বিয়েরও ব্যাপার আছে, আমি কি করে সবকিছু ম্যানেজ করব? এসব কথা শুনে অনিলবাবু কমলের কাছে আসেন এবং তাকে আশ্বস্ত করে বলেন, বাবা এত ভেঙে পড়িস না, আমার পেনশনের টাকা দিয়ে তোদের সংসার চলে যাবি, তারপর বাকিটা ধীরে ধীরে দেখা যাবে কি হয়। এখন যা পরিস্থিতি তাতে তো কোনো আশাও পাচ্ছি না। আমি বুঝতে পারছি, তুই এক কাজ কর, শুধু শুধু চাকরির পিছনে ছুটে সময় নষ্ট করিস না, দেখে শুনে নিজের একটা ব্যবসা শুরু কর। ব্যবসা হলে নিজের মতো স্বাধীনে থাকতে পারবি, আর এই ধরনের কোনো সমস্যাও থাকবে না। বাবা ঠিকই বলেছে, তুমি এবার একটা ব্যবসার চেষ্টা করো। আমাদের মেয়ে এখন অনেক ছোট, ও বড় হতে হতে উপরওয়ালার আশীর্বাদে তোমার ব্যবসা অনেক বড় হয়ে যাবে। কিন্তু রূপা, ব্যবসা করতে গেলে তো অনেকগুলো টাকার দরকার, আমার কাছে কি অত টাকা এখন আছে? আমার যা গয়না আছে সেগুলো বিক্রি করে দেব, তারপর তোমার যেটুকু সেভিং আছে সেটাও দিয়ে দেব। এভাবে অন্তত 20 লাখ টাকা জোগাড় হয়ে যাবে। আমি আর তোর বাবা 10 লাখ টাকা তোকে দেব, আর বাকি কিছু টাকা তুই কোথাও থেকে লোন নিয়ে নিস। এসব মিলিয়ে মোটামুটি একটা ব্যবসা শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা বড় দিকে মিষ্টির দোকান খুলবো। এই চত্বরে একটা মিষ্টির দোকানও নেই, মিষ্টির দোকান এখানে ভালোই চলবে। হ্যাঁ, মিষ্টির দোকানটা সত্যি এখানে কোথাও নেই। আশেপাশে বাস স্ট্যান্ড আছে, স্টেশন আছে, আর আমাদের বাড়ির নিচে জায়গাটাও জমজমাট, সেখানে মিষ্টির দোকান খুব ভালোই চলবে। এভাবেই সবাই মিলে ঠিক করে যে একটি মিষ্টির দোকান খুলবে। এই সমস্ত কথা রূপার ছোট যা মিনা শুনে ফেলে এবং সে রাতে রান্না করতে করতে বলে, আচ্ছা দিদি, তোমার ছোটদাও তো অফিসে চাকরি করে, কই ওকে তো কোনোদিনও কেউ এরকম ভাবে কিছু বলার সাহস পায় না। বড়দাকে একেবারে তাড়িয়ে দিল। কথাই বলে না, যা রটে তার কিছু না কিছু ঘটে। দেখো, অল্প হলেও দাদা 2 নম্বরে কিছু করেছিল, না হলে কারো সাহস হবে না এভাবে কাউকে অফিস থেকে তাড়িয়ে দেওয়ার। ছোট বৌমা, তুমি কি বলছো তুমি জানো? তোমাকে কে সাহস দিল আমার ছেলের নামে এভাবে কথা বলার? তাছাড়া তুমি যার ব্যাপারে কথা বলছো সে তোমার থেকে অনেক বয়সেও বড় আর সম্মানেও বড়। তুমি এভাবে বলে কি প্রমাণ করতে চাইছো শুনি? আমি আবার কি প্রমাণ করব মা? প্রমাণ তো সবকিছু হয়েই গেছে। যাই হোক, আমি আর এইসব নিয়ে কথা বাড়াতে চাই না। তবে আপনারা যে ব্যবসা বাণিজ্যের কথা বলছেন সেটা নিয়ে আমি আগে থেকে বলে রাখি, আপনি যেমন বড় ছেলেকে সাহায্য করছেন, ছোট ছেলেকেও সেভাবেই টাকা দেবেন। তা না হলে কিন্তু আমি অশান্তি শেষ রাখবো না, এই আমি বলে দিলাম। আমি এখন আমার কোন ছেলেকে কি দেব না দেব সেটাও কি তোমাকে জিজ্ঞাসা করে দেব? তুমি বলার কে শুনি? সেই তো আমি বলার কি? আপনার ছোট ছেলে সাদা সরল বোকা বলে আপনারা তাকে যেমন ইচ্ছা ব্যবহার করেন। আপনারা কি ভাবেন আমি কিছু বুঝি না? এই সংসারে বড়দা ক টাকা দেয় আর আপনার ছেলে ক টাকা দেয় সে সবকিছু আমার কাছে হিসাব আছে। তাই যখন ভাগ হবে সবকিছু সমান সমান হবে, তা না হলে আমিও সবকিছু দেখে ছাড়বো। এই বলে মিনা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে টিফিন করতে করতে কমল তার ছোট ভাই বিমলকে বলে, বিমল, তুই নিশ্চয়ই শুনেছিস যে আমার চাকরিটা চলে গেছে। আমি ঠিক করেছি বাড়ির নিচে একটা মিষ্টির দোকান খুলবো। মোটামুটি ওই 30 লাখ টাকার মতো জোগাড় আছে। দোকানটা একটু বড় করব, বাইরে থেকে ময়রা আনাবো, আশেপাশে এলাকার দোকানের থেকে একটু আলাদা ধরনের দোকান হবে, লোকজন ভিতরে বসে খেতে পারবে, আরো সুযোগ সুবিধা থাকবে। তাই আরো 10 লাখ টাকার মতো খরচ হবে। তুই যদি চাস তাহলে তুইও এখানে ইনভেস্ট করতে পারিস। আমরা পার্টনারশিপে বিজনেস করব, তোকে চাকরিও ছাড়তে হবে না। তুই তো চাকরি করবি আর আমি প্রত্যেক মাসে তোর শেয়ারের টাকা তোকে দিয়ে দেবো। আরে বাহ দাদা, এটা তো দারুণ আইডিয়া। আমারও ব্যবসা করার খুব শখ, চাকরি আমারও খুব ভালো লাগে না। ঠিক আছে, আমি তোমার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে রাজি আছি। 2-1 দিনের মধ্যে আমি তোমাকে টাকা দিয়ে দেব। বিমল তার দাদার সঙ্গে ব্যবসা করতে একেবারে এক পায়ে রাজি ছিল। দরজার সামনে দাঁড়িয়ে মিনা সবকিছুই শুনছিল। বিমলের কথা সে শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে তাকে ডাকে, কই গো, শুনতে পাচ্ছ? একবার এখানে শুনে যাও, দরকার আছে। বিমল উঠে মিনার কাছে যায়। মিনা তাকে সঙ্গে করে ঘরের ভেতরে গিয়ে দরজা লাগায় আর বলে,
আচ্ছা, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না? তুমি কেন ঝামেলায় জড়াতে যাচ্ছ? তোমার কোনো খেয়াল আছে? এই ব্যবসা তুমি একেবারে করবে না বলে দিচ্ছি। দাদা নিজে ডুববে আর তার সঙ্গে তোমাকেও নিয়ে ডুববে। দুদিনের মধ্যেই যখন দোকান বন্ধ হয়ে যাবে তখন তোমার দাদা 10 লাখ টাকা না একেবারে জলে যাবে। তুমি কি দাদার কাছ থেকে সেই টাকা আদায় করতে পারবে? সেসব কথা ভেবেছো? কিন্তু মিনা, দাদা যখন বলছে আমি আর না বলতে পারি? আরে বাবা, দাদা যদি তোমাকে আগুনে ঝাঁপ দিতে বলে তাহলে তুমি কি তাই দেবে? তোমার তো নিজের একটা বুদ্ধি শুদ্ধি বলে কিছু আছে নাকি সেটাও নেই? আরে বাবা, একটা বোকা মানুষও না তার নিজের ঠিক ভুলটা বোঝে। তোমাকে দাদা যা বলছে তুমি তাই বুঝে চলে এলে। 10 লাখ টাকা কি জল ভাত নাকি? সে 2 লাইন কথা বললো আর তুমি তাতে রাজি হয়ে গেলে? খবরদার, একটা টাকাও দাদাকে দেবে না। কিন্তু আমি এখন কি বলবো? আমি তো বলেও দিয়েছি যে আমি ইনভেস্ট করতে রাজি আছি। কি বলবে মানে? তুমি কি চুরি করেছো যে বলতে ভয় পাচ্ছ? গিয়ে পরিষ্কার বলে দাও যে আমি এখন বিজনেস করতে পারবো না, আমার টাকার সমস্যা আছে, বা যা ইচ্ছে বলে দাও। তবে তুমি যদি বিজনেস করছো না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই করবো না। দাঁড়াও, কি বলবো একটু ভেবে দেখি। বিমল তখন অফিসে চলে যায়। বাড়ি ফিরে এসে সে কমলকে বলে, দাদা, তোমার সঙ্গে একটু কথা ছিল। আসলে বিজনেসটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। মানে আমি অফিস করে পুরো টায়ার্ড হয়ে যাই, তারপর আবার বিজনেস সামলাবো। আমি জানি যে আমাকে বিজনেস দেখতে হবে না, কিন্তু সত্যি কথা বলতে আমি এখন এসবে জড়াতে চাইছি না। তাই আমি আর বিজনেস করতে পারবো না। তুমি একটু দেখে নাও যে কি করে কি হবে। বিমল চলে যাবার পর রূপা কমলকে বলে, দেখো, ছোটদা নিশ্চয়ই বিজনেস করতে ভয় পাচ্ছে। আসলে এতগুলো টাকার ব্যাপার তো, সেই জন্য। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তবে আমার মনে হচ্ছে 10 লাখ টাকা লোন নিতে হবে। কোনো লোন নিতে হবে না। তুমি ওই 30 লাখ টাকার মধ্যে মোটামুটি দেখে একটা দোকান করে নাও। তারপর যখন লাভের অংশ বের হবে তখন দোকানটা বাড়িও। বৌমা একেবারে ঠিক বলেছে কমল। শুরুতেই এত টাকা ইনভেস্ট করে দোকান করাটা আমারও খুব একটা পছন্দ নয়। তুই যতটুকু নিজের কাছে আছে সেটা দিয়ে শুরু কর। তারপর উপরওয়ালার ইচ্ছে যদি ব্যবসাটা ভালো করে চলে তাহলে তখন সেটাকে বড় করবি। সবার কথা শুনে কমল রাজি হয়ে যায়। বাড়ির নিচের তলায় একটি বড় দেখে মিষ্টির দোকান খোলা হয়। এত বড় দোকান এই এলাকায় আগে ছিল না। প্রথম দিন দোকান খোলার পরেই খদ্দেরের ভিড় শুরু হয়। দাদা, আমাকে ভালো দেখে 50 পিস রসগোল্লা দিন তো। মিষ্টি বেশ ভালো হবে তো? আগে খেয়ে দেখুন, তারপর বলবেন। বাহ, মিষ্টি তো দারুণ স্বাদ। আপনি বরং 100 পিস দিয়ে দিন। আমাকেও রসগোল্লা দিন, আর সঙ্গে 20টা সন্দেশ। দাদা, আমাকে একটু তাড়াতাড়ি দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। দিচ্ছি দিদি, সবাইকে দিচ্ছি। আমাকে 2 মিনিট সময় দিন। এভাবেই প্রথম দিনেই কমলের খুব ভালো বিক্রি হয়। সেদিন সে দোকান সামলাতে হিমশিম খেয়ে যায়। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে কমল তার বাবার হাতে 10,000 টাকা দেয় আর বলে, বাবা, এটা আমাদের ইনকাম, তুমি এটা তুলে রাখো। বাবা, তুমি কাল থেকে আমার সঙ্গে দোকানে বসবে। তুমি ক্যাশ কাউন্টারে বসো আর আমি এদিকে ক্রেতাদের সামলাবো। তোর বাবার বয়স হয়েছে, সে কি আর ক্যাশ কাউন্টার সামলাতে পারে? একটা লোক রাখ। না, বাবার এমন একটা বয়স হয়নি যে বাবা কাউন্টার সামলাতে পারবে না। বাবা এমনিতেই অভিজ্ঞ মানুষ, বাবার দ্বারা এসব হবে। আমি বরং ওদিকে ক্রেতাদের সামলাবো। দুজনে থাকলে আমারও একটু সুবিধা হবে। আপনার ছেলে ঠিকই বলছে মা। বাবা একজন গার্জেন, দোকানে এরকম একজন বয়স্ক মানুষ থাকাটা খুব শুভ হয়। ঠিক আছে বাবা, তোমরা যখন চাইছো কাল থেকেই আমি ক্যাশ কাউন্টার সামলাবো। আমার ছেলের ব্যবসা যেন খুব ভালোভাবে চলে, আর তার জন্য যদি আমাকে একটু দোকানে সময় দিতে হয় তাই আমি দেবো। এভাবেই পরের দিন থেকে অনিল বাবু দোকানে বসতে থাকেন। দিনের পর দিন দোকানের বিক্রি বাড়তেই থাকে। নতুন দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, আর খাবারের মানও উন্নত। সেজন্য বছর ঘুরতে না ঘুরতে কমল তার দোকানের রূপ ফিরিয়ে দেয়। এদিকে দোকানের এত উন্নতি দেখে ছোট যা মিনা হিংসায় চলে যায় এবং সে মনে মনে বলে, এরা তো দেখছি দিনের পর দিন আরো বেশি বড় লোক হয়ে যাচ্ছে। কি করতে যে আমি আমার স্বামীটাকে ব্যবসা করতে দিলাম না। আজ এই ব্যবসায় যদি ভাগ থাকতো তাহলে আমরাও লাভের অংশ পেতাম। না, এভাবে এদেরকে শান্তিতে থাকতে দিলে হবে না, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। এই বলে মিনা ঘরে অশান্তি শুরু করে। সে রান্নাঘরে গিয়ে চিৎকার করতে থাকে। তখন রূপা ছুটে যায় এবং বলে, কি হলো মিনা, তুমি এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো আর কি করব? এই বাড়িতে যেসব অন্যায় অবিচার চলছে তাতে কি আর আমি শান্তিতে থাকতে পারবো? অন্যায় অবিচার চলছে মানে কি বলতে চাইছো তুমি? আমি আর কি বলবো? এ বাড়ির গার্জেনরাই যখন 2 ছেলের মধ্যে এত ভেদাভেদ করছে তখন আমি বা বলে কি করব? আর চিৎকার করেই বা কি করব? উপরে বৌমার চিৎকার শুনে অনিল বাবু বাড়ির ভেতরে আসে। সীমা দেবীকে বলেন, দেখো তো কি হয়েছে। বাইরের লোকজন আর বাড়িতে ছোট বৌমা চিৎকার চেঁচামেচি করছে কেন? ওর মান সম্মান নেই বলে কি আমাদেরও মান সম্মান নেই?
কি হয়েছে তা তো আমিও জানি না। ছোট বৌমা তো দুদিন ছাড়াই এরকম অশান্তি করে, আজ আবার কি হলো কে জানে। ও যে কি চায় আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললে হবে না, যাও গিয়ে দেখো কি চলছে। আজকে এই সমস্যার একটা সমাধান করেই তবে আমি নিশ্চিন্ত হব। রোজ রোজ এইরকম অশান্তি আমারও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি কি হয়েছে, তুমি যাও খদ্দের সামলাও। সীমা দেবী ওপরে গিয়ে বলেন, ছোট বৌমা, ব্যাপার কি বলো তো? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি জানো তো আমাদের দোকানে কত লোকজন এসেছে। বাড়ির বউ দিনের বেলা এরকম চিৎকার আর অশান্তি করলে সবাই কি ভাববে? শুনুন মা, কে কি ভাববে না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাছাড়া জানলে জানুক, জানলে তো আমারই ভালো। আপনি যা করছেন তাতে সবাই জানুক যে আপনারা কেমন মানুষ। আমরা কেমন মানুষ মানে? আমরা তোমার কি করেছি বলো তো? এই যে আপনারা আপনাদের বড় ছেলেকে এতগুলো টাকা দিয়ে দোকানটাকে করিয়ে দিয়েছেন, তার উপরে পুরো নিচের তলাটা তার ভাগেই করে দিয়েছেন। এসব কি আমি দেখতে পাচ্ছি না? আপনার ছোট ছেলে ওরকম বোকা বলে তার মাথায় আপনি হাত বুলিয়ে তাকে শোষণ করে যাচ্ছেন। তাহলে তুমি কি চাইছো পরিষ্কার করে বলো তো? আমি বড় ছেলেকে 10 লাখ টাকা দিয়ে দোকান করে দিয়েছি, আজই বিমলের নামে 10 লাখ টাকার চেক লিখে দিচ্ছি। এবার শান্তি হবে তো? ব্যাস, শুধু 10 লাখ টাকা দিলেই আমরা শান্তি পেয়ে যাব? আর বড় ছেলেকে যে পুরো নিচের তলাটা দিয়ে রেখেছেন তার বেলা? ঠিক আছে, আজ থেকে আমরা নিচের তলায় যাব। বড় বৌমা, যা জিনিসপত্র আছে সব নিয়ে চলো। পুরো উপর তলাটা আজ থেকে ছোট বৌমার, আর নিচের তলাটা তোমার। সে তো ঠিক আছে মা, কিন্তু নিচের তলায় তো রান্নাঘর নেই, কোনো রুমও নেই, শুধু গোডাউন। ওখানে আমরা... বৌমা, আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন শুধু একটাই রুম ছিল। অনেক কষ্ট করে একটু একটু করে দোতলা এত বড় বাড়িটাকে তৈরি করেছি। তোমাকেও সেই রকম করতে হবে মা। তোমরা যদি চাও তাহলে আমাদের বুড়ো বুড়িকে তোমাদের সঙ্গে রাখতে পারো। এসব আপনি কি বলছেন মা? আপনারাই আমাদের সম্পদ। আমি বা আপনার বড় ছেলে, আমরা কেউ আপনাদেরকে ছাড়া থাকবো না। চলুন, আপনি যেমন বলছেন তেমনই হবে। এরপর সীমা দেবী রূপাকে নিয়ে এবং কয়েকজন মিস্ত্রি নিয়ে উপর থেকে সমস্ত জিনিসপত্র নিচে নামিয়ে নেন। কিছুদিনের মধ্যে নিচে মিস্ত্রি লাগিয়ে তারা পুরো জায়গাটাকে সুন্দর করে মেরামত করে এবং খুব সুন্দর করে ফেলে। মিনা অশান্তি করে ঝগড়া করেও কিছু করতে পারে না। আলাদা হয়ে যাবার পর এবং সম্পত্তিতে ভাগ নেওয়ার পর তার অভিযোগ করার মতো কোনো দাবিও ছিল না, তাই ভেতরে ভেতরে জ্বলে পড়ে তাকে মুখ বুজে থাকতে হতো। এদিকে ছোট বউকে আলাদা করে দেওয়ার পর সীমা দেবীর সংসারে শান্তি ফিরে আসে। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। চৌধুরীচক গ্রামটি অনুন্নত একটি গ্রামের তালিকায় ধরা হতো। সেখানে জনবস্তি, বাজারহাট খুবই সাধারণ ও সাদামাটা ছিল। গ্রামীণ এলাকা, কাঁচামাটির রাস্তা ও ঘন ঘন বন জঙ্গল থাকায় বিনা কারণে সেখানে কেউ আসতেই চাইতো না। কিন্তু তবুও বিভিন্ন জায়গা থেকে প্রতি ঘন্টাতেই সেখানে কেউ না কেউ আসতেই থাকতো। আর সেটা অন্য কারণে নয়, শুধুমাত্র ডাক্তার সুমনাকে দেখানোর জন্যই। হ্যাঁ, সুমনা খুবই নামকরা ডাক্তার ছিল, আর সে ডিগ্রির পাশাপাশি সকলকে সুচিকিৎসা দিয়ে সকলের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছিল। আর তাই এখন শুধু সেই গ্রামেই নয়, গ্রামের বাইরে দূর দূরান্তে তার সুনাম ছড়িয়ে পড়েছিল। বাবা বিনোদ, শুনছিস? অনেক বেলা হয়ে গেল, এবার উঠে পড় বাবা। কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নে, আর না হয় আরও একবার ডাক্তারবাবুর কাছে গিয়ে ঘুরে আয়, যদি উনি ওষুধ পাল্টে দেন। মা, আমার কিছুই ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। আর কত ওষুধ উনি পাল্টাবেন? আমার তো মনে হচ্ছে আমার আর জ্বর ঠিকই হবে না। তুই এরকম কথা বলিস না রে বাবা, তুই আমাদের একমাত্র ছেলে। তোর শরীর খারাপ শুনে লন্ডন থেকে তোর বাবার 10 বারের বেশিও ফোন করা হয়ে গিয়েছে। উনি তো প্লেনে করেই চলে আসবে বলছিলেন। আমি আজকে দিনটা আসতে মানা করেছি। হ্যাঁ বৈশাখী, তুই ঠিকই করেছিস। আর বিনোদ, কে বলেছে তোমার শরীর খারাপ ঠিক হবে না? নিশ্চয়ই ঠিক হবে। ঠিকঠাক ডাক্তারের কাছে গেলে ঠিক হয়ে যাবে। আরে দিদি যে, তুমি কখন এলে? এই দেখো না, আজ 2 দিন ধরে বিনোদের জ্বর। প্রকাশবাবুর কাছে দেখাচ্ছি, কিন্তু কোনো লাভ পাচ্ছি না। এই বিনোদ দেখ, তোর মাসি এসেছে, উঠে বস। না না, তার প্রয়োজন নেই। আসলে আমি বিনোদের শরীর খারাপের খবর পেয়েই এখানে এসেছি। আচ্ছা, তোরা চৌধুরী চকের সুমনা ডাক্তারকে দেখাচ্ছিস না কেন? ওর কাছে তো একবার গেলেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, সুমনা ডাক্তারের কথা আমায় আরও অনেকেই বলেছে, আর শুনেছি উনি খুব নামকরা ডাক্তার। কিন্তু চৌধুরী চক জায়গাটি কোথায় আমি ঠিক জানি না। তারা যখন কথাবার্তা বলছিল তাদের কথা বিনোদ শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিল। তখন সে বলে, মা, মাসি সেই গ্রামের কথা বলছে যেখানে আমরা আগের বারে পিকনিক করতে গিয়েছিলাম। ওরে বাবা, সে কি বলিস?
ওখানে তো বাস গাড়ি কিছুই চলে না। আগেরবারে আমরা গিয়ে কি বিপদেই না পড়েছিলাম। আরে সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, চল তোরা আমার গাড়ি করেই যাবি। মোনার এরকম কথা শুনে ও বিনোদের শরীর ভালো হয়ে যাবে জেনে বৈশাখী দেবী রাজি হয়ে যায় ও তারা অসুস্থ বিনোদকে নিয়ে চৌধুরীচক গ্রামের সুমনা ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেউলটি শহর থেকে গ্রামটির দূরত্ব বেশ কিছুটা ছিল, তাই তাদের বেশ কিছুক্ষণ গাড়ি চালাতে হয়। এরপর অবশেষে তারা সুমনার চেম্বারে এসে উপস্থিত হয়। সুমনা ডাক্তারের চেম্বারটি ছিল খুবই সাধারণ। সেখানে পেশেন্টের লম্বা লাইন দেখে বৈশাখী দেবী অবাক হয়ে যায় ও সে বলে, এ বাবা, এ আমরা কোথায় এলাম রে? এটা দেখে তো ডাক্তারখানা নয়, বরং রেশন দোকান বলে মনে হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই, সুমনা নামকরা ডাক্তার বলে কথা, আর তাই তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। ঠিক আছে চল, ওসব বাদ দে, বিনোদকে ভিতরে নিয়ে গিয়ে বসা, ওর শরীর অসুস্থ। এই বলে মোনা দেবী তাদেরকে ডাক্তারের চেম্বারের মধ্যে নিয়ে যায় ও তারা সেখানে গিয়ে বসে পড়ে। ঠিক তখনই বৈশাখী দেবীর চোখ সামনে থাকা একটি বোর্ডের উপরে পড়ে, যেখানে বড় বড় করে লেখা ছিল ডাক্তারের ফিস 5 টাকা। এটা দেখে বৈশাখী দেবী চমকে ওঠে, কারণ সে এর আগে কোনোদিনই শোনেনি যে ডাক্তারের ফিস 5 টাকাও হয়। তাই সে মনে মনে ভাবে, এ বাবা, এ আমি কোথায় এলাম কি জানি, এটা MBBS ডাক্তার নাকি ভুয়ো ডাক্তার, আমার সন্দেহ আছে। এই সময়ে 5 টাকা ডাক্তারের ফিস আছে, আমি তো জীবনেও শুনিনি। এই বৈশাখী, কি হলো, তুই কি ভাবছিস? ওই দেখ, একটা পেশেন্ট এসেছে, সুমনা ডাক্তার ওর কত ভালো চিকিৎসা দেয় লক্ষ্য কর, আর সব ওষুধও এখান থেকেই উনি দিয়ে দেন, তাই কারোর কোনো সমস্যাই হয় না। এক্সকিউজ মি, সাইলেন্স প্লিজ। এই যে তুমি বলো, তোমার নাম কি, কি হয়েছে তোমার? সুমনাদি, আমার না খুব জ্বর, মাঝে মাঝে বিছানা থেকে উঠতেও পারছি না। হ্যাঁ বুঝলাম, জ্বর কদিন আগে হয়েছে? এ বাবা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এর আগে কাউকে দেখিয়েছিলেন নাকি? হ্যাঁ সুমনাদি, আমাদের পাশে দিলীপ বাবুকেই দেখিয়েছিলাম, জ্বর ভালোই হচ্ছে না, তাই তোমার কাছে এলাম। হ্যাঁ আমি জানি তো, প্রথমে নিজেরা মাস্টারি করবে আর শেষে ভালো না হলে আমার কাছে আসবে। ঠিক আছে, এই নিন ওষুধ দিয়েছি, এগুলো খেলে ভালো হয়ে যাবেন। আর হ্যাঁ, পরের বারে সব জায়গায় ঘাটাঘাটি করে আসবেন না, তাহলে আমি দেখবই না, যত সব। ঠিক আছে দিদি, তা আমার কত টাকা হলো, মানে আপনার ফিস কত? পেশেন্টের মুখে এরকম কথা শুনে সুমনা ডাক্তার চোটে একেবারে তেলে বেগুনে হয়ে যায় এবং সে রাগ দেখিয়ে বলে, কেন দেখতে পাচ্ছেন না ওখানে বড় বড় করে লেখা আছে ডাক্তারের ফিস 5 টাকা আর ওষুধ ফ্রি? নাকি আপনাদের বিশ্বাস হয় না যে প্রতিবারই সবাই এসে আমায় টাকার কথা জিজ্ঞাসা করেন? আপনাদের লজ্জা করে না এরকম প্রশ্ন করতে? নাকি আপনারা মূর্খ? আমার নাম পর্যন্ত জানেন আর আমি কত টাকা ফিস নিই জানেন না? আমায় ক্ষমা করবেন দিদি, আসলে আপনি এত বড় ডাক্তার হয়েও 5 টাকা ফিস নেন, এটা আমার প্রথমে বিশ্বাসই হয়নি। বিশ্বাস হবেও বা কিভাবে? আমার মায়ের জন্যই তো এসব হচ্ছে। সারাদিন ডাক্তারি করে 250 টাকা রোজগার, এর থেকে ভালো যারা ভ্যান চালায় তারাও দিনে 500 টাকা ইনকাম করে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে ও নিয়ে চিন্তা করতে হবে না, আপনি এখন এখান থেকে আসতে পারেন। নেক্সট। তখন বিনোদের ডাক্তার দেখানোর লাইন ছিল, কিন্তু সুমনার কথাবার্তা শুনে ও তার ভাবভঙ্গিমা দেখে বৈশাখী দেবীর মন ভেঙে যায়। আসলে সুমনা এরকমই খিটখিটে মেজাজেরই ছিল, তাকে দেখলেই বোঝা যেত যে সে এই কাজটি বাধ্য হয়েই করছে, আর এটা কি জন্য করছে, কেনই বা করছে, সেটা শুধুমাত্র সে ছাড়া কেউই জানতো না। কয়েক বছর আগেরই ঘটনা, যখন সুমনা লন্ডন থেকে ডাক্তারি পাশ করে বাড়ি ফিরেছিল। সুমনা তার মা শ্রাবণী দেবীর সঙ্গেই থাকতো। শ্রাবণী দেবী ওই গ্রামের খুবই ধনী জমিদার বাড়ির বউ ছিল। মা, আজ আমি বড়ই খুশি, কারণ আমি একজন সফল ডাক্তার। এনিওয়ে, এবারে তোমাকে আর চিন্তা করতে হবে না, কয়েকদিনের মধ্যেই আমি চাকরি পেয়ে যাব, আর তুমি দেখবে আমার মাইনে 50,000-এর কম হবে না। কি, তুই চাকরি করবি নাকি? তোকে চাকরি করার কথা আমি কখনো বলেছি নাকি? যা বাবা, এটা আবার বলার কথা? ডাক্তার হয়েছি, ডাক্তারি করব না তো কি করব? আমি তো ভেবেই রেখেছি এদিকে হসপিটালে ডিউটি করব আর অবসর সময়ে ক্লিনিকে বসবো। হ্যাঁ, সারাদিনে তো 1000 এক্সট্রা ইনকাম হয়েই যাবে। সুমনা চুপ কর, এরকম কথা আর জীবনেও বলবি না, বুঝেছিস? আমি এত খরচ করে তোকে এমনি এমনি ডাক্তার তৈরি করিনি, এর পিছনে অনেক কারণ আছে।
এই বলে শ্রাবণী দেবী তাকে পুরানো দিনের কথা বলতে থাকে। আসলে সুমনার বাবা হরিদাস বাবু চিকিৎসার অভাবেই মারা গিয়েছিল। তাদের টাকা পয়সা ছিল, কিন্তু গ্রামে কোনো ডাক্তার না থাকায় সে সঠিক সময়ে কোনো চিকিৎসা পায়নি। তাই সেদিন শ্রাবণী দেবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে সুমনাকে ডাক্তার তৈরি করবেন এবং গ্রামে চিকিৎসার অভাবে কাউকে মরতে দেবেন না। আর তাই সে প্রতিজ্ঞা অনুযায়ী ওষুধ ফ্রি ও ডাক্তার ফিস 5 টাকা করেছিল, যাতে দারিদ্র গ্রামবাসীরাও ভালো চিকিৎসা পায়। মায়ের কথায় সুমনা রাজি হয়েছিল ঠিকই, কিন্তু তার এই কাজ করতে ভালো লাগতো না, আর এটা তার মুখ দেখেই বোঝা যেত। আর এটা প্রথমবার এসে সকলের মতো বৈশাখী দেবীও বুঝে গিয়েছিল। কি হলো, আপনারা রুগী দেখাতে আসলে আসুন, না তো চেম্বার থেকে বেরিয়ে যান। শুধু শুধু বসে থাকবেন না, জায়গা খালি করুন, যান যান। 5 টাকা ফিস দেবে, তাও আবার 5 ঘন্টা ধরে বসে থাকবে, যত সব। হ্যাঁ, আগে জানলে এখানে কখনোই আসতাম না, নির্ঘাত এসে পড়েছি। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আসছি। এই বলে বৈশাখী দেবী বিনোদকে নিয়ে সুমনার কাছে দেখাতে যাবে কি ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। তখন আগে কলটা তুলে কথা বলে নিন। হ্যাঁ ম্যাডাম, আমার হাজব্যান্ড ফোন করেছে। হ্যাঁ বলো বিশাল। আমি এখন বিনোদকে ডাক্তারের কাছে এনেছি, এখনো ডাক্তার দেখানো হয়নি। ওহ, তুমি আবারও সেই প্রকাশ বাবুর কাছেই নিয়ে গেলে? তুমি এক কাজ করো, তুমি ওখান থেকে চলে আসো আর চৌধুরী চকে সুমনা ডাক্তারের কাছে নিয়ে যাও। কি সুমনা? হ্যাঁ, আমি বিনোদকে ওখানেই তো নিয়ে এসেছি। থ্যাংক গড, তুমি অনেক বুদ্ধিমানের কাজ করেছো। ওনার নামের চর্চা শুধু ওখানেই নয়, সারা বিশ্বে আছে। এই তুমি এক কাজ করো না, ফোনটা নিয়ে গিয়ে তুমি সুমনা ডাক্তারের কাছে একবার দাও না প্লিজ। বিশাল বাবুর কথা শুনে বৈশাখী দেবী ফোনটা সুমনা ডাক্তারের কাছে দেয়। এরপর বিশাল তাকে সমস্ত কিছু বলতে থাকে। আসলে বিশাল একটা নিউজ রিপোর্টিং চ্যানেলে কাজ করত, আর কয়েক মাস আগে যখন সে বাড়িতে ছিল তখন সে একবার সুমনার চেম্বারে গিয়ে রিপোর্টিং করেছিল, আর সেটা আজই টিভিতে দেখাচ্ছিল। এটা শুনে সুমনা টিভি অন করে ও দেখে তখন পুরো বিশ্ব থেকে সুমনার জন্য অভিনন্দন আসছিল। এগুলো দেখে সুমনার গর্বে বুক ফুলে ওঠে এবং সে তার ভুল বুঝতে পারে। সেদিনের পর থেকে সে নিজেকে পরিবর্তন করে নেয় ও সে বুঝে যায় যে জীবনের আসল মানে শুধু টাকাই নয়। টাকা তো তাদের আগেও ছিল, কিন্তু পাশের গ্রামেও কেউ তাদের ভালো করে চিনত না, আর এখন পুরো বিশ্ব তাকে চিনে ফেলেছিল। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।